এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবার যে প্রক্রিয়া, এটা কিন্তু হাসিনা শুরু করে নাই। এটা আওয়ামী লীগের নেতৃত্বে ৭২ সালে শুরু হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে হয়েছে। এই জন্য আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের এবং শেখ পরিবারের পলিটিক্যাল ডায়ালিসিস লাগবে। শেখ মুজিবের স্বাধীন বাংলাদেশ গড়বার চেষ্টা আর যেসব জায়গাতে প্রতিষ্ঠান আছে সেখানকার তারা কেন পরিস্থিতি কোথায়, তার কারা প্রোগ্রেস করছে এবং কারা করতে পারছে না। গণভবনটাকে কিন্তু রাষ্ট্রের জনগণ তার ভবন আকারে সে কল্পনা করে নাই। গণভবনকে সে কল্পনা করেছে যে এটা একটা শেখ পরিবারের, একটা শেখ রাজ্যের, একটা শেখ হাসিনার প্রতিভূ, এবং সেখানের ইট পাথর ভাঙা থেকে শুরু করে ফ্রিজের খাবার রান্না করা, পুকুরের মাছ ধরে নিয়ে আসা, ওখানকার কুকুরটা, ওখানের হাঁস মুরগি ফিরায় নিয়ে আসা, সব কিছু করতে তারা নিজেদের মতো করে অ্যাবিউজ করেছে। রাষ্ট্রের গঠনে আমাদের যে আকাঙ্ক্ষার কথা ছিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সেই প্রজাতন্ত্র অথবা জনতন্ত্র বলতে চাই, গড়বার যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল, আমরা দেখলাম যে যারা অথবা যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলে মনে করা হয় অথবা দাবি করা হয়, তারা আসলে এই রাষ্ট্রটাকে কিভাবে ট্রিট করেছেন। শেখ মুজিবকে দেখেন, যে শেখ মুজিবের জীবনে অনেকগুলো অধ্যায় আছে, ওইটা ডিফারেন্ট আলোচনা, বাট ৭১-এর পরের আলোচনাটা হলো শেখ মুজিবের গুরুত্বপূর্ণ তার জীবনের অংশ। সে দেখেন, একবার কি সে প্রেসিডেন্ট থাকবে, না প্রধানমন্ত্রী থাকবে, না সে জাতীয় দলের মতো করে জাতীয় দলের পার্টি চেয়ারম্যান হবে, সেক্রেটারি হবে, সোভিয়েত ইউনিয়নের মডেলে, চাইনিজ মডেলে। এইটা আমরা বারবার দেখলাম যে সে মাইন্ড চেঞ্জ করতেছে। তার এইটাতে সিপিবি থেকে শুরু করে বাম রাজনীতিবিদরা প্রচণ্ড রকম তাকে ইনফ্লুয়েন্স করেছে। চতুর্থ সংবিধান করালো, সংশোধনী করালো, বাকশাল করালো, আর্টিকেল 117 ইনসার্ট করে আপনার জাতীয় দল করলো, এবং কমরেড মনি সিং থেকে শুরু করে বাঘা বাঘা মুজাফফর আহমদ সাহেবরা এই বাকশালের অ্যাডভাইজার হইলেন। তো রাষ্ট্রটাকে আসলে সে তো গড়তে দেয় নাই। সে বলছে যে মূলনীতির ভিতরে একটা গণতন্ত্র আছে, আবার একটা সমাজতন্ত্র আছে। গণতন্ত্র সমাজতন্ত্রের সমস্যাটা কোথায়? গণতন্ত্রে পুঁজির মালিকানাকে আইন দিয়ে নিশ্চয়তা দেওয়া হয় যে আপনি একটা গাড়ির মালিক হইতে পারবেন, আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন। কিন্তু সমাজতন্ত্র বলছে যে রাষ্ট্র চাইলে যে কোনো নাগরিকের প্রপার্টি অথবা যে কোনো ব্যবসায়ীর দোকানপাট সে জাতীয়করণ করে ফেলতে পারবে। তাহলে একই সংবিধানে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আবার সমাজতন্ত্রের কথা বলছেন। এবং কি করা হলো দেখেন, ৭২ পরবর্তীতে দেশের অত্যন্ত সাকসেসফুল ঝুট মিল যেগুলো আছে, বস্ত্র কোম্পানিগুলো আছে, চিনি কোম্পানি ছিল, আদমজি থেকে শুরু করে এগুলোকে সবগুলো রাষ্ট্রীয়করণ করলো। রাষ্ট্রীয়করণ করে কাদেরকে দায়িত্ব দিল? দায়িত্ব দিল হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা বদমাইশ টাইপের লোকজন আছে, এদেরকে এক একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দিল। যারা সকল মুক্তিযোদ্ধা ছিল এই সময়টাতে, ওই আওয়ামী ঘরানার, এদেরকে ২-৩টা প্রমোশন দিয়ে, ক্লার্ককে আপনার চাকর ছিল, পিয়ন ছিল, এদেরকে কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছে। তাহলে রাষ্ট্র যাদের কাছে প্রধানতম আমানত আকারে হাজির হয়েছিলেন, তিনি সেই আমানতের খেয়ানত করলেন। এই জন্য এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবার যে প্রক্রিয়া, এটা কিন্তু হাসিনা শুরু করে নাই। এটা আওয়ামী লীগের নেতৃত্বে ৭২ সালে শুরু হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে হয়েছে। এই জন্য আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের এবং শেখ পরিবারের পলিটিক্যাল ডায়ালিসিস লাগবে। তার অবস্থানটা কি? ডায়ালিসিস হয় আপনারা জানেন, যখন দুটো কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি কি করে? কিডনি হচ্ছে শরীরের দূষিত রক্তকে প্রসেস করে পরিশুদ্ধ করে, সে আবার শরীরে এটা সাপ্লাই দেয়। তো আওয়ামী লীগের ইতিহাসের সাথে আর শেখ পরিবারের ইতিহাসের সাথে হচ্ছে তার এই রক্ত দূষিত হয়ে যাওয়ার ইতিহাস আছে। এই জন্য আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের প্রশ্নের মিটিং যখন আসে দিল্লিতে হয়, তখন দিল্লিকে বলতে হবে, বুঝতে হবে যে আওয়ামী লীগের একটা পলিটিক্যাল ডায়ালিসিস লাগবে, তার পলিটিক্যাল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যম হচ্ছে তাকে পরিশুদ্ধ করতে হবে। তাই প্রতিষ্ঠান ধ্বংসের যে জায়গাটা, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয়েছে। বিদেশে দেখেন বাইরে কি হয়েছে। ২০১৫-তে আমরা স্কটিশ রেফারেন্ডাম দেখলাম আপনার, যে স্কটল্যান্ড ইউনাইটেড কিংডমের অংশ হিসাবে থাকবে কি থাকবে না, না স্বাধীন হয়ে যাবে। রেফারেন্ডামের ১ বছর আগে যে আমরা পলিটিক্যাল ডিবেট দেখলাম, স্কটিশ যে ন্যাশনালিস্ট পার্টি আছে, তারা টোটাল আউটলুক তৈরি করেছে, বই কয়েকশো পাতার, যে স্বাধীন স্কটল্যান্ডে আমরা কোন পাশ দিয়ে গাড়ি চালাবো এবং হাঁটবো সেটা পর্যন্ত ওখানে লেখা ছিল। আমাদের যে ব্রিটিশ পাউন্ড আছে এখন, এটাকে আমরা স্কটিশ পাউন্ড আকারে ব্যবহার করব কি করব না। তাহলে তারা রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে কতটুকু পর্যন্ত চিন্তা করে ফেলেছে। সেখানে আমাদের ৭০-এর ম্যান্ডেট দেখেন,
আমাদের ৭১-এর যুদ্ধ দেখেন, এখানে কিন্তু কোনোভাবে এই যে রিপাবলিক করবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন হবে তার কোনো রূপরেখা ছিল না। এই কারণে যেটা হয়েছে দেখবেন যে যাচ্ছে তাই শাসন ব্যবস্থা চলেছে, ইচ্ছা মতো হয়েছে। এটাকে একটু শৃঙ্খলায় আনার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সেকেন্ড এক্সাম্পল দেই আপনার, ব্রেক্সিট ভোট হয়ে গেল 2018-19 ইংল্যান্ডে, যে ইউরোপিয়ান ইউনিয়নে ইংল্যান্ড থাকবে কি থাকবে না। ব্রেক্সিট ভোটটার যে তারা আমরা ইউরোপে থাকবো না, এইটা এখন বাস্তবায়নটা কিভাবে হবে? তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হচ্ছে বরিস জনসন। বরিস জনসন বলছে যে আমরা একটা রয়্যাল প্রেরোগেটিভ দিব আর কি। এটার মানে হচ্ছে বাংলাদেশের একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, আদেশ জারি করে দেবে যে আমরা এখন আর ইউরোপিয়ান ইউনিয়নে নাই। এইটার বিপক্ষে যারা ছিল ব্রিটিশ পার্লামেন্ট এবং জনতা, তখন তারা বলল যে না, এটা একটা ব্রিটিশ পার্লামেন্টের কনসেন্ট নিতে হবে যে তারা কোন প্রসেসে এখান থেকে বের হতে চায়। এইটাকে চ্যালেঞ্জ করা হলো ব্রিটিশ সুপ্রিম কোর্টে। হাইকোর্টে গেল, হাইকোর্টে সরকারের পক্ষে রায় দিল, এটা চ্যালেঞ্জ হয়ে পরে আপিলে আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেডি হেইল, উনি অ্যাটর্নি জেনারেলকে মুখের উপরে বলেছেন যে আপনার এই সাবমিশন যেগুলো করেছেন না, এগুলো সব মিথ্যা কথা, অ্যান্ড ইউর প্রাইম মিনিস্টার ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এটা বলছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যে তোমার প্রধানমন্ত্রী একটা চরিত্রগতভাবে মিথ্যাবাদী মানুষ। কোর্টে বলেছে। প্রাতিষ্ঠানিক কতটা স্বচ্ছতা, কতটা মানে হাইট থাকলে এই ধরনের বক্তব্য আসে, যে একটা চিফ জাস্টিস সিটিং প্রাইম মিনিস্টারকে বলছে, এবং সেটা অ্যাটর্নি জেনারেলকে বলছে ওপেন কোর্টে, যে তোমার প্রধানমন্ত্রী একটা আপাতমস্তক মিথ্যাবাদী মানুষ। তাহলে এই যে প্রতিষ্ঠান তৈরি হওয়ার যে বেনিফিট, এবং দেখেন কোভিড প্রোটোকলের সময় আমরা দেখেছি 2 জন প্রাইম মিনিস্টারকে ব্রিটিশ পুলিশ জরিমানা করেছে, ঋষি সুনাক এবং বরিস জনসন। দুইজনই প্রোটোকল ব্রেক করেছে, প্রোটোকল ব্রেক করে পার্টি করেছে, মদের পার্টি, আরাম আয়েশ। ওখানে পার্টি করা তখন নিষেধ ছিল। তারা একটা সার্টেন এরিয়ার পরে, মানে মর্নিং ওয়াকের জন্য সে কতটুকু হাঁটতে পারবে এটা প্রোটোকলে বলে দেওয়া ছিল, কিন্তু বরিস জনসন সাইকেল চালায়া ওই 5 কিলোমিটারের বাইরে চলে গেছে। তাকে যখন পুলিশ ফাইন করছে, তখন সে বলতেছে যে আমি তো মেপে চলি না, এরকম বলার চেষ্টা করেছে। কিন্তু কোনো রক্ষা তো নাই, কারণ প্রতিষ্ঠান আছে, পুলিশ তাকে ফাইন করে দিয়েছে, 90 পাউন্ড তাকে জরিমানা করেছে। তাহলে দেখেন, শেখ মুজিবের স্বাধীন বাংলাদেশ গড়বার চেষ্টা আর যেসব জায়গাতে প্রতিষ্ঠান আছে সেখানকার পরিস্থিতি কোথায়, তার কারা প্রোগ্রেস করছে এবং কারা করতে পারছে নিচে। তো এই রকম এক্সাম্পল। থার্ড এক্সাম্পল দেয় মাহাতির মোহাম্মদের, জাহিদ ভাই রিমাইন্ড করে দিলেন। মাহাতির মোহাম্মদ আপনার প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় উনি অসুস্থ হয়েছেন, এবং ওনার এমন একটা সার্জারি করা দরকার যে সার্জারিটার ট্রিটমেন্টটা মালয়েশিয়াতে নাই। তো ওনাকে ওনার সভাসদরা বলেছেন যে আমাদেরকে জার্মানি যেতে হবে অথবা নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে। তো উনি সবাইকে বলে দিলেন যে আমি মালয়েশিয়ার বাইরে কোনো সার্জারি করব না, তোমরা এই সার্জারির একটা ইউনিট ইমার্জেন্সি মালয়েশিয়াতে সেট করো, শুধু আমি না, আমার মতো আরও যারা পেশেন্ট আছে তারাও যেন এই সেবাটা পায়। বাংলাদেশে তাকান, বাংলাদেশের প্রেসিডেন্ট সর্দি হইলে জার্মানিতে যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বর হইলে সে ইংল্যান্ডে যায়, বাংলাদেশের অমুক তমুক, ইভেন ইনক্লুডিং মানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আমরা দেখি কদিন পর পরে ব্যাংককে, সিঙ্গাপুরে, এখানে সেখানে চেকআপের জন্য। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, করবেন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই মানুষগুলোর স্ক্রিনে যখন দেখে যে ট্রিটমেন্টের জন্য অমুক দেশে গেলেন, তার দেয়া স্বাস্থ্য বাজেটে, স্বাস্থ্য হাসপাতালে একটা সাধারণ মানুষ কিভাবে আস্থা পাবেন? আপনার মনে থাকার কথা, এক মহিলা ফ্লোরা সাম্বডি নাম, কোভিডের সময় ওনাকে প্রচুর দেখা গেছে, রেগুলার ব্রিফিং করতেন। উনি কোভিড হওয়ার পরে কিন্তু সিঙ্গাপুর চলে গেছেন। তাহলে যিনি আপনি একটা চেয়ারে বসে প্রতিদিন জাতিকে সতর্ক করছেন, এটা করা যাবে, এটা করা যাবে না, এভাবে খাবেন, এভাবে খাবেন না, মুখোশ পরবেন না, তিনি তার ট্রিটমেন্টের জন্য বাইরে চলে গেছেন। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা কদিন আগে সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসছেন, যেখানে জুলাই আগস্টের 22-23 হাজার আহত মানুষের এখনও চিকিৎসার ব্যবস্থা হয় নাই। 600-র উপরে মানুষ অন্ধ হয়ে গেছে, পার্শিয়ালি অথবা ফুললি। হাজার হাজার ছেলে মেয়েকে পঙ্গু করে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। আপনারা নাকি নতুন সরকার, অভ্যুত্থান পরবর্তী, আপনার উপদেষ্টাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে কেন? তো আমরা এই যে প্রতিষ্ঠানের উপর যে আমার আস্থা নাই, এটা কিভাবে প্রমাণিত হচ্ছে? যারা প্রতিষ্ঠানের মালিক
পরিচালনার দায়িত্বে, তারা যখন সেই প্রতিষ্ঠানে চিকিৎসা নেন না, কিন্তু আমরা ভারতের সমালোচনা করছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ পেশেন্ট ভারতে যাচ্ছে, এরা দেশপ্রেমিক না, এরা বাংলাদেশের টাকা 1 বিলিয়ন 1.5 বিলিয়ন ডলার প্রতি বছর কাইন্ড অফ পাচার করতেছে, ওখানে চলে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বাঙ্গালুরুতে যাচ্ছে। দায়ীকে? এই আস্থাহীনতার সংকটটা তৈরি করলো কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা, বিরোধী দলের নেতাকর্মীরা তৈরি করেছে। অতএব আমরা বারবার প্রস্তাব করেছি, পার্সোনালি আমি, যারা পাবলিক অফিস হোল্ড করবেন, জনপ্রতিনিধি হবেন, প্রজাতন্ত্রের কর্মচারী হবেন, আপনি 100 কোটি টাকার মালিক হইলেও আপনি প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা করতে পারবেন না। বাংলাদেশেরও কোনো প্রাইভেট হাসপাতালে আপনি চিকিৎসা করতে পারবেন না, আপনাকে পিজিতে যাইতে হবে, ঢাকা মেডিকেলে যাইতে হবে। বাধ্য করেন, দেখবেন ওখানকার সার্ভিস যেমন বাড়বে, জনগণের আস্থাও ফিরে আসবে। প্রতিষ্ঠান গড়ে ওঠে কিভাবে? 3টা মোদ্দা জিনিস আছে, উপকরণ আছে প্রতিষ্ঠান তৈরি করবার। একটা হচ্ছে মানুষ। আমরা এই যে ডাকসাইটে আমলা বসে আছেন, সাবেক সচিব মহোদয় উনি বলেছেন আর কি, একটা হচ্ছে মানুষ দরকার হয়। দ্বিতীয়ত হচ্ছে সেট অফ রুলস লাগে, যে একটা প্রতিষ্ঠান আপনি কিভাবে চালাবেন, এই প্রতিষ্ঠানের এখতিয়ার কি, এই প্রতিষ্ঠানে যারা কাজ করবেন তারা কি করতে পারবেন পারবেন না, এবং এই প্রতিষ্ঠানটা জনগণকে কি সেবা দেবে, কোন সেবাটা দিতে না পারলে তাকে আমি কিভাবে জবাবদিহিতার অধীনে আনবো, এরকম একটা সেট অফ রুলস লাগবে প্রতিষ্ঠানের। আর প্রতিষ্ঠানের তৃতীয় উপকরণ হচ্ছে জনগণ এটার উপর আস্থা পাইতে হবে, যে হ্যাঁ এইটা আমার অফিস, এটা এখানে গেলে আমি সেবা পাবো। এই 3 জিনিসের কম্বিনেশনের নাম হচ্ছে প্রতিষ্ঠান। শেখ হাসিনার সময় আমরা কি দেখেছি, দেখেন যে আওয়ামী লীগের দলীয় মিটিংগুলো গণভবনে হয়েছে। এখন শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, তিনি একটা দলের প্রধান, গণভবনে দলীয় মিটিং করছেন, কিন্তু গণভবন তো আওয়ামী লীগের চাঁদার টাকায় চলে না, গণভবন চলে হচ্ছে ট্যাক্স পেয়ারদের টাকায়, এবং ওখানে বসতে পারবেন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাহলে দেখেন যে ব্যক্তি শেখ পরিবারের অথবা শেখ রাজবংশের মহিলা, তিনি একটা সিংহাসন দখল করে আছেন, যেই সিংহাসনে বসবার তার কোনো অধিকার নাই, তিনি দাবি করছেন তিনি জনগণের প্রতিনিধি, কিন্তু সেখানে তিনি ব্যবহার করছেন এটা তার ব্যক্তির এবং তার দলের স্বার্থে। একই ভবনে দেখবেন যে 14 দলেরও মিটিং হয়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সব মিলায়, জাতীয় পার্টি এবং এই যে শুট অন সাইট, আওয়ামী লীগ, জাসদ, শুট অন সাইট পলিসি দেখলাম আপনার, এই যে আন্দোলনের সময় 14 দল মিলে গুলি করে যে মানুষ মারবে সিদ্ধান্তটা নিয়েছে, এটা কিন্তু 14 দলীয় একটা মিটিংয়ে তিনি বসে সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে দেখেন যে প্রতিষ্ঠান না থাকবার সমস্যা হচ্ছে যে ব্যক্তি এখতিয়ার কতটুকু, আমার দলীয় প্রধানের এখতিয়ার কতটুকু, আমি রাষ্ট্রের দায়িত্বে আমার এখতিয়ার কতটুকু, কোন বিল্ডিংয়ের মালিকানাটা রাষ্ট্রের আর কোন বিল্ডিংয়ের মালিকানাটা দলের, কোন কোন মিটিং কোন কোন জায়গায় করতে হবে, ততটুকু পর্যন্ত আমরা তফাৎ করতে পারছি না। তো এটার মাধ্যমে যেটা হয়েছে, দেখেন এই তফাৎটুকু না থাকার কারণে যেটা হয়েছে, ভাঙচুরের প্রশ্ন যখন আসছে, মানে বিপ্লব পরবর্তী অবস্থায় দেখেন কোনো রাষ্ট্রীয় ভবন কিন্তু বিপ্লবীরা অথবা আন্দোলনকারীরা এই লেভেলে ক্ষতিগ্রস্ত করে নাই যেটা এই ভবনটাকে করেছে। কারণ গণভবনটাকে কিন্তু রাষ্ট্রের জনগণ তার ভবন আকারে সে কল্পনা করে নাই, গণভবনকে সে কল্পনা করেছে যে এটা একটা শেখ পরিবারের, একটা শেখ রাজ্যের, একটা শেখ হাসিনার প্রতিভূ, এবং সেখানের ইট পাথর ভাঙা থেকে শুরু করে ফ্রিজের খাবার রান্না করা, পুকুরের মাছ ধরে নিয়ে আসা, ওখানকার কুকুরটা, ওখানের হাঁস মুরগি ফিরায় নিয়ে আসা, সব কিছু করতে তারা নিজেদের মতো করে অ্যাবিউজ করেছে, কারণ এখানে তার কোনো ওনারশিপ নাই, তার মালিকানা নাই। তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে ব্যক্তির স্বেচ্ছাচারিতার কারণে জনগণের মালিকানার বাইরে চলে যায়, এবং জনগণ কিভাবে এটাকে দেখে। তো অতএব আমাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেট অফ রুলস, স্বাধীন চেতা, সম্মানিত, যোগ্য, মেধাবী, সৎ মানুষ দরকার ওটা রান করবার জন্য, আর হচ্ছে জনগণকে এইটার প্রতি শ্রদ্ধাশীল বানানোর একটা দরকার। এই 3টা উপকরণেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আবার ঢেলে সাজানো সম্ভব, এবং সেটা করবেন বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করছি। কিন্তু নির্বাচনের যে বিষয়টি, নির্বাচন মানে প্রক্রিয়াটা শুরু করা, একটা ডেট ঘোষণা করা, যে বিষয়টি নিপুণ রায় চৌধুরী বললেন, আপনি এই ইস্যুতে কি বলবেন? দেখেন, নির্বাচনটাকে আমি কোনো মৌলিক পরিবর্তন
নির্বাচনের জায়গা মনে করি না ব্যক্তিগতভাবে। নির্বাচন একটা প্রসেস, একটা পদ্ধতির সমস্যাটা কোথায় দেখবেন, এটা নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি যে বাংলাদেশে নির্বাচন এবং ভোট নিয়ে যখন আলোচনা হয় তখন দেখবেন যে ব্যাপক আমেজে, আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন তো হয়েছে। রাজনীতি, রাষ্ট্র, নির্বাচন, ভোট এগুলো কনসার্ট না, এটা রবীন্দ্রসঙ্গীতের আড্ডা না, এখানে কাওয়ালির গানের আসর বসে নাই। নির্বাচন মানে এইটা না যে নুসরাত ফাতেহি আসবে, ওর নাচ দেখতে যাচ্ছি আমরা। এটা শাহরুখ খানের মিউজিক্যাল কনসার্টস না। পলিটিক্স, স্টেট, ভোট, রাজনীতি, ভোটাধিকার এগুলো সিরিয়াস ব্যাপার। কিন্তু এইটাকে আমাদের এখানে দেখবেন একটা হাস্যকর পালাগানের, যাত্রাগানের আসরে পরিণত করেছে। রাজনৈতিক দলগুলোও করেছে এবং রাষ্ট্র নির্বাচন কমিশন কখনো এই বিশাল জনগোষ্ঠীকে কখনো নাগরিক করবার চেষ্টা করে নাই। তারা তাদেরকে প্রজার মতো করে ট্রিট করেছে। তো প্রজাদেরকে রাজা কিভাবে ট্রিট করে, যখন কোনো কাজ করতে হয় ওদেরকে খাওয়ায়, ওদেরকে ভোজ দেয়, রয়্যাল ফিস্ট, ওদেরকে ভোজ দিয়ে খাওয়ায় এটা করে। ওদেরকে যুদ্ধে যেতে হবে, ওদেরকে মিথ্যা আশাবাদ ব্যক্ত করায়। এই জায়গাটা পরিবর্তন দরকার। নির্বাচন একমাত্র সমাধান না, বাট প্রসেস কন্টিনিউ হতে হবে।